আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের সংসদ নির্বাচনে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, সিইসির সঙ্গে বৈঠক। ফিলিস্তিনের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন নাদিন আইয়ুব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ইইউ চায় আগামী নির্বাচন যেন প্রকৃতপক্ষেই অবাধ ও সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হয়। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন করুক। এজন্য নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামীতে এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা হবে। মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে একটি অগ্রাধিকারমূলক দেশ হিসেবে বিবেচনা করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসির দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া সহ বিভিন্ন সহায়তা দেবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর, যাতে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও কাজ করবে ইইউ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস এই জরিপ কার্যক্রম চলবে। জানান, বাংলাদেশের সমুদ্র সীমা জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এই জরিপের মাধ্যমে মৎস্য সম্পদের মজুদ নিরূপণ, ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে, যা ভবিষ্যতে টেকসই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। তৃতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত 1 ডিসেম্বর হাইকোর্ট এই মামলার সব আসামিকেই খালাস দেয়। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে আপিল বিভাগে যায়। এরপর থেকে আপিলের শুনানি শুরু হয়। 2018 সালে বিচারিক আদালত এই মামলার রায় দেয়। এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না, এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, আপনারা জানেন আমরা
ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গত 2 দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। নিম্নচাপটি সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল নাগাদ ভারতের দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এদিকে নওগাঁর আত্রাই উপজেলার পতিশ্বর সমসপাড়া সড়কটি এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। ওই এলাকার কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি নামতে থাকায় আত্রাই উপজেলার কিছু নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা শেষ হলো আজ। ডাকসুতে 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে মোট 658 জন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, শেষ দিন 93টি ফর্ম নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সর্বমোট ফর্ম বিক্রি হয়েছে 658টি। মঙ্গলবার জমা পড়েছে 106টি ফর্ম। এর আগে সোমবার ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় 1 দিন বাড়ানো হয়। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। হল সংসদের আপডেটটা আমরা এখনো পাইনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা এবং অবরোধের জেরে অনাহার ও অপুষ্টিতে অন্তত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে এই মৃত্যুর মিছিল। এর মধ্যে স্থানীয় সময় সোমবার ভোরে হামলায় অন্তত 30 জন প্রাণ হারান। তাদের মধ্যে 14 জন ত্রাণ প্রত্যাশী। গাজা সিটির আল সাবরা এলাকায় নিহত হন একজন সাংবাদিক। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে হামাস। আল জাজিরাকে জানায়, এই চুক্তি কার্যকর হলে 60 দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং ইসরায়েলি জিম্মিদের অর্ধেক ও ইসরায়েলের কারাগারে আটক একাংশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বড় অগ্রগতি হয়েছে। এই বিষয়ে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি ফিরে এলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তার দেশ। আবারও হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করা। তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্পও। বৈঠকে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ও ন্যাটো মহাসচিব মার্ক রুট। নজিরবিহীন এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। দীর্ঘ আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি। ইউরোপীয় নেতারা ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেন। ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন, ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিয়ে যাবে। বৈঠকের এক পর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন ট্রাম্প। তিনি শান্তি চুক্তির বিষয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনা করতে পুতিনকে আহ্বান জানান। অস্থায়ী যুদ্ধবিরতি নয়,
সময় দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা ইস্যু সামনে এনে ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বসতে চান। রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেন প্রস্তুত। ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি আমার আর পুতিনের মধ্যে থাকবে। নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। আমাদের এই সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে যার মূল্য $90 বিলিয়ন। ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন হোয়াইট হাউসের বৈঠকটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ইউক্রেনের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে, তবে সেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান বৈঠকের গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন সবাই নিরাপত্তার উপর জোর দিয়েছে, শুধু ইউক্রেনের নয় পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। হোয়াইট হাউসের আলোচিত এই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লেখা ইউক্রেনের ফার্স্ট লেডির চিঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ভলোদিমির জেলেনস্কি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তানে প্রবল বৃষ্টি ও এর জেরে ভূমিধস ও পানির তোড়ে ভেসে গিয়ে গত 26 জুন থেকে এ পর্যন্ত অন্তত 670 জন প্রাণ হারিয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 200 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রধান সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। এনডিএম এর তথ্য অনুযায়ী পার্বত্য এই প্রদেশের বুনের, সোয়াত ও সাংলা এলাকা বন্যায় তছনছ হয়ে গেছে। অধিকাংশ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সঙ্গে ভেঙে পড়েছে মোবাইল ও বিদ্যুৎ পরিষেবা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন মিস ফিলিস্তিন নাদিন আইয়ুব। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এক বিবৃতিতে দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে চলতি বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন বিশ্বব্যাপী প্রতিনিধিদের গর্বের সঙ্গে স্বাগত জানায় এবং বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন উদযাপন করে। এতে আরও বলা হয়েছে ফিলিস্তিনের আইনজীবী ও মডেল মিস আইয়ুব প্ল্যাটফর্মের প্রতীকী শক্তি ও দৃঢ় সংকল্পের প্রতিনিধিত্ব করছেন। এবারে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় 130টিরও বেশি দেশ ও অঞ্চলের সেরা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতাটি 21 নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। খেলার খবর। যৌক্তিক কারণে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই 53 লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে 14 কোটি টাকা হয়েছে। তিনি আরও জানান জমি অধিগ্রহণ সহ নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। 2018 সালের পিডব্লিউডির মূল্য তালিকার পরিবর্তে 2022-এর রেড শিডিউল অনুসরণ করায় প্রকল্পের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। তাছাড়া আগের চেয়ে স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় কয়েক গুণ উন্নত হয়েছে। একনেকে পাশ হয়েছে, এটা তো ওপেন টেন্ডার, আপনারা জানেন যে এটা ওটিএম পদ্ধতিতে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে যে আসবে। এটা একটা রেট শিডিউল করা। 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের সংসদ নির্বাচনে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, সিইসির সঙ্গে বৈঠক। ফিলিস্তিনের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন নাদিন আইয়ুব। ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।